আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের রোড টু এইচএসসি এর ফ্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি কোর্স শুরু হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমরা ফিজিক্স এর প্রথম ফ্রি ক্লাসটি নিব। এই প্রথম ক্লাসে আমরা কি আলোচনা করব? প্রথম ক্লাসে আমরা হচ্ছে ফিজিক্স এর প্রথম পত্রের ভেক্টর থেকে আলোচনা করব। ভেক্টরের সাথে ইতিপূর্বে তোমাদের এসএসসি লাইফে কিছুটা পরিচয় ঘটেছে। এখন আমরা ভেক্টরকে একদম শুরু থেকে বিশ্লেষণ করে ভেক্টরের দ্বারা বিভিন্ন কাজ করা, মানে বিশ্লেষণ ধর্মী অনেক কিছু শিখবো ভেক্টর সম্পর্কে। এবং আমরা ক্লাসগুলোকে বেসিক থেকে অ্যাডমিশন পর্যায়ে রাখবো, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা একদম সুচারুরূপে ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, চলো শুরু করা যাক। ভেক্টর শুরু করার আগে আমাদের আরো একটা বিষয়ের সাথে পরিচয় করতে হবে। অবশ্য রাশির সাথে তোমাদের এর আগে পরিচয় ঘটেছে। রাশিকে এসএসসি তে দুই ভাগে ভাগ করা হয়েছিল, তোমাদের মনে আছে কিনা? মৌলিক রাশি এবং যৌগিক বা লব্ধ রাশি। সেখানে আমরা 7টি মৌলিক রাশি দেখে এসেছি। কি কি ছিল সেই মৌলিক রাশিগুলো? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা এবং তড়িৎ প্রবাহ। এই 7টি মৌলিক রাশি, এবং এই মৌলিক রাশিগুলো থেকে বাকি যে রাশিগুলো আসে সেগুলোকে আমরা বলেছিলাম যৌগিক বা লব্ধ রাশি। এবার আমরা রাশিকে আরো দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে স্কেলার এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ভেক্টর। স্কেলার বিষয়টা কি? স্কেলার হচ্ছে এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা রাশি যেটাকে পরিমাপ করার জন্য আমাদের কোনো দিক বা অভিমুখের প্রয়োজন হবে না। এখানে লেখা আছে কি স্কেলার, যেটাকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। এবং এখানে উদাহরণ দেওয়া রয়েছে ভর, সময়, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, এখানে তো স্কেলার উদাহরণ রূপে আপনি বলেন সময়, কিন্তু আমরা জানি যে বাংলাদেশের সময় চাইতে ইন্ডিয়া 30 মিনিট পিছিয়ে। তাহলে তো ভাইয়া আমি যদি দিক বোঝাই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া উত্তরে বা দক্ষিণে, এখানে হচ্ছে 30 মিনিটস অ্যাহেড, তাহলে সময় কিভাবে হচ্ছে স্কেলার রাশির ভিতরে পড়লো? এর তো দিক আছে। কিন্তু না ভাইয়া, তোমাদেরকে বুঝতে হবে আমরা যে টাইমটা ব্যবহার করি সেটা হচ্ছে লোকাল টাইম। এই লোকাল টাইম কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড টাইম না। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে টাইম, সেটার পূর্বে দেখো যে জিএমটি লেখা থাকে। জিএমটি+6 হচ্ছে বাংলাদেশের জন্য, জিএমটি-2+6 এই টাইপ হচ্ছে চেঞ্জ হয়। এখন যখন আমি জিএমটি+6 বলছি বা জিএমটি+2 বলছি, তখন কিন্তু আমার দিক নির্দেশের প্রয়োজন হচ্ছে না। এই কারণে সময়, আমরা যখন লোকাল টাইম ব্যবহার করছি মনে হচ্ছে যে এটা দিক রাশি হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সময় কিন্তু দিক রাশি নয়। সেকেন্ড আমরা আসি, রাশির দ্বিতীয় ভাগ হচ্ছে ভেক্টর, যার সাথে আমাদের পরিচয় ঘটবে এই ইন্টার ফার্স্ট ইয়ারে। এবং যদি আমরা ভেক্টরকে এসএসসি ফিজিক্সে খুবই সামান্যভাবে জেনেছি, এখানে আমরা বিস্তারিত রূপে জানবো। তো ভেক্টরটা কি? স্কেলারের সাথে ভেক্টরের প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশের জন্য আমাদের মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়। অর্থাৎ মান এবং দিক উভয়ের মিলিতভাবে যে রাশিকে আমরা প্রকাশ করতে পারবো সেটাই হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভিন্ন প্রকৃতির ভেক্টর যোগ করা যায় না। এটা একটা সাধারণ কমন সেন্সের বিষয়। সেটা কি যে তুমি নিশ্চয়ই 5টা গরুর সাথে 7টা ছাগল যোগ করতে পারবে না। তোমাকে গরুর সাথে গরু এবং ছাগলের সাথে ছাগলই যোগ করতে হবে। সুতরাং ভিন্ন প্রকৃতির ভেক্টর অর্থাৎ আলাদা আলাদা ভেক্টরকে আমরা একসাথে যোগ করতে পারবো। এখন আলাদা আলাদা বলতে আমরা কি বলছি? ফর এক্সাম্পল, আমরা যদি এই ভেক্টর উদাহরণগুলো দেখি, এখানে দেখো সরণ ত্বরণ বল যদি দেয়া থাকে যে 5 নিউটন বলে তুমি একটা গাড়িকে উত্তর দিকে ধাক্কা দিচ্ছ, যখন তার ত্বরণ 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আবার বলি, 5 নিউটন বলে তুমি একটা বস্তুকে উত্তর দিকে ধাক্কা দিচ্ছ, যখন ত্বরণ হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন দেখো, এখানে আমরা দুটো ভেক্টর রাশি ব্যবহার করেছি, একটা হচ্ছে 2 নিউটন যেটা বল ভেক্টর, এবং একটা ব্যবহার করেছি আমরা 4 মিটার/সেকেন্ড স্কয়ার, যেটা হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন প্রকাশ করে। এখন আমরা কিন্তু এই দুটোকে একসাথে যোগ করতে পারবো না, অর্থাৎ 2+4 এটা কিন্তু আমরা এখানে করতে পারবো না, কারণ দেখো এখানে একক হচ্ছে নিউটনের, অর্থাৎ এটা একটা আলাদা ভেক্টর, এবং এখানে একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার, অর্থাৎ যেটা ত্বরণের একক, এটা একটা আলাদা ইউনিট প্রকাশ করে। সুতরাং এই দুটোকে আমরা একসাথে কখনো যোগ করতে পারবো না। একইভাবে ভেক্টরের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা নিচে লিখেছি, সেটা হচ্ছে উপাংশে বিভক্ত করা। এই উপাংশে বিভক্ত করার বিষয়টা একটু তোমাদের বুঝতে সময় লাগবে। এটা একদম বেসিক যে তা না, তবে আমরা হচ্ছে চেষ্টা করবো তোমাদের কাছের ক্লাসে একটা প্রাথমিক ধারণা দেওয়ার। উপাংশটা কি? ফর এক্সাম্পল, এইটা একটা ভেক্টর, আমরা এই ভেক্টরকে চিহ্নিত করলাম এ দ্বারা। এটা একটা ভেক্টর যেটাকে আমরা চিহ্নিত করলাম এ দ্বারা। এখন উপাংশ কি? যে কোনো দিকে আমরা এই যে থ্রি অ্যাক্সিসে রয়েছি, 3D অ্যাক্সিস যেটাকে আমরা রয়েছি, ত্রিমাত্রিক পৃথিবীতে রয়েছি, সেখানে যে কোনো দিকে, অর্থাৎ এই দিক, এই দিক, এই দিক, যে কোনো দিকে এই ভেক্টরের অংশ সেটাকে যদি আমরা নির্ণয় করি, সেটাকে বলা হবে উপাংশ। আচ্ছা করে বুঝতে পারছো? অর্থাৎ উপাংশকে আমরা যদি বিশ্লেষণ করি, সেখানে কি পাই?
উপ প্লাস অংশ। তো এটাই হচ্ছে যে উপ প্লাস অংশ, অর্থাৎ এই ভেক্টরের এই দিকে কতটুকু ক্রিয়া করছে, এইদিকে কতটুকু ক্রিয়া করছে, সেটাই হচ্ছে উপাংশের বেসিক। ওকে, এরপর আমরা জাস্ট হচ্ছে ভেক্টরের উদাহরণগুলো লিখেছি, সরণ, ত্বরণ, বল, ওজন। এখন একটা বিষয় তোমাদের ইয়া করতে পারে যে ভাই আমরা তো কাজে দেখেছি W=Fs, এখানে তো হচ্ছে আপনার বল ভেক্টর রয়েছে, তাহলে কেন এবং সরণ ভেক্টর রয়েছে, দুটো ভেক্টর রয়েছে, বল এবং সরণ দুটো উপস্থিত থাকার পরেও কাজ কেন ভেক্টর রাশি নয়? এটার জন্য আমাদেরকে জানতে হবে ভেক্টরের ডট ডট গুণন এবং ক্রস গুণন। ভেক্টর রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দুই ভাগে গুণ করতে পারি। স্কেলারের ক্ষেত্রে কিন্তু আমাদের গুণে কোনো সমস্যা ছিল না। স্কেলারে হচ্ছে আমরা যে কোনো সময় 5x2 লিখতে পারতাম, আবার 5.2 লিখতে পারতাম, দুটো সিমিলার প্রকাশ করতো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিছু বাধ্যবাধকতা আসবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডট ক্রস সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে এখানে দেখো, শুধু এতটুকু জেনে রাখো যে যখন ভেক্টরের ডট গুণন হচ্ছে, ডট গুণন হওয়ার কারণে সেই ভেক্টরটা, অর্থাৎ দুটি ভেক্টরের মাঝে যখন ডট গুণন সম্পন্ন হচ্ছে, সেই ভেক্টরটার ভেক্টর থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে, স্কেলার হয়ে যাচ্ছে। এই কারণে এখানে বল ভেক্টর এবং সরণ ভেক্টর দুটো ভেক্টর উপস্থিত থাকার পরেও ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ক কিন্তু বা কাজ কিন্তু স্কেলার ভেক্টর। আর ওজনেরটা যদি আমরা দেখি, ওজনের আমরা কি জানি, W=mg, এটা হচ্ছে আমাদের ওজন। এখানে আমাদের যে ভর বা এম ম্যাস, সেটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু তার সাথে যুক্ত রয়েছে জি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষীয় যে ত্বরণ, সেটা প্রকাশ করে। এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে এর সাথে এই স্কেলার কোয়ান্টিটি এম যোগ হচ্ছে, এমজি হচ্ছে, এই এমজিটা সম্পূর্ণটা একটা ভেক্টর রাশি প্রকাশ করে। তাহলে আমরা এখান থেকে ভেক্টরের আরেকটা কি বৈশিষ্ট্য পেলাম, কোন একটা ভেক্টরের সাথে যদি স্কেলার কোয়ান্টিটি গুণ হয়, তাহলে সেটাও একটা ভেক্টর রাশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন ভেক্টর প্রকাশের কিছু চিহ্ন নিয়ে জানবো। আমরা ভেক্টর জানলাম, এখন সেটা যদি আমরা প্রকাশ করতে না পারি তাহলে সমস্যা। প্রত্যেকটা জিনিসের একটা আইকন বা সিম্বল থাকা উচিত, ভেক্টরেরও স্পেসিফিক কিছু আইকন বা সিম্বল রয়েছে। প্রথমে বা সব থেকে বেশি তোমাদের লেভেলে যেটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কোন একটা লেটার, তার উপরে ডান দিকে তীর চিহ্ন দিয়ে, তাহলে কোন একটা লেটার তার উপর ডান দিকে তীর চিহ্ন দিয়ে ভেক্টর সাইন বা ভেক্টর প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, এটা এ একটা ভেক্টর, তাহলে এটাকে আমরা প্রকাশ করবো কিভাবে, এ তার উপর হচ্ছে একটা তীর চিহ্ন ডান দিকমুখী। দ্বিতীয় প্রকাশের পদ্ধতিটা হচ্ছে সেই লেটারের উপর একটা বার দেওয়া, এবং তৃতীয় পদ্ধতিটা হচ্ছে লেটারের নিচে বার দেওয়া। এখন চতুর্থটা দেখে বলতে পারো ভাই কি রেসিস্ট নাকি, আপনি হচ্ছে এই এগুলোরে ছোট করে আঁকায় রাখছেন, এই এগুলোর এত মোটা করে দিচ্ছেন, না ভাই আমি রেসিস্ট না। তো এই এটাকে মোটা করার কারণ হচ্ছে ভেক্টরের আরো একটা প্রকাশ পদ্ধতি হচ্ছে সেই ভেক্টরটাকে মোটা করে আঁকানো, সাধারণের চাইতে একটু মোটা করে দেখানো। এটা করতে যাবো না, এটা হচ্ছে টাইম ওয়েস্ট করবে প্রচুর, এটা জাস্ট জানার জন্য জেনে রাখো। এখন আমরা কোন একটা লেটার থেকে, সিম্বল থেকে, অর্থাৎ এইভাবে দেখালে সেটাকে আমরা প্রকাশ করতে পারলাম। যখন কোনো 3D স্পেস নাই, মনে রাখবো যখন কোনো 3D স্পেস নাই তখন হচ্ছে আমরা এভাবে প্রকাশ করলাম। এখন ফর এক্সাম্পল, কোন একটা ভেক্টর যেটা হচ্ছে একটা 3D স্পেসে অবস্থিত, যদি সেই ভেক্টরটা, এটা আমাদের 0,0 পয়েন্ট যদি হয়, সেই ভেক্টরটা যদি এক্স অক্ষের দিকে হয়, তাহলে আমরা তাকে প্রকাশ করব আই, তারপর ক্যাপ বা হ্যাট দিয়ে। এরপর কোন একটা ভেক্টর সেটা যদি ওয়াই অক্ষের দিকে হয়, তাকে আমরা প্রকাশ করব জে হেড দিয়ে। কোন একটা ভেক্টর সেটা যদি কে অক্ষের দিকে হয়, অর্থাৎ জেড জেড অ্যাক্সিস এর দিকে হয়, তাহলে সেটাকে আমরা প্রকাশ করব কে ক্যাপ দিয়ে। এই যে ক্যাপ গুলো দেওয়া, এটা থেকে হচ্ছে আমরা একটু বলে রাখি, এই ক্যাপ বা হ্যাট, ক্যাপ বা হ্যাট, এটাকে প্রকাশ করা হয় একক ভেক্টরের সিম্বল রূপে। একক ভেক্টর কি, কোন একটা ভেক্টরকে, কারণ আমরা একক ভেক্টরটা জানতেছি এখন, কোন একটা ভেক্টরকে যদি সেই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করো, তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা একক ভেক্টর। কোন একটা ভেক্টর যদি এ হয়, সেই এ ভেক্টরকে, এর মানকে আমরা প্রকাশ করি সেই ভেক্টর মডুলাস চিহ্নের ভিতরে। তাহলে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইকুয়ালস টু হচ্ছে এই যে একক ভেক্টরটা হয় সেটাকে আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করি। তাহলে স্মল এ, তারপর কি দিব আমরা, তারপর দিব এই ক্যাপ বা হ্যাটের সাইন, এ হ্যাট, এটাকে বলা হয় একক ভেক্টর। মনে রাখবা, কোন ভেক্টরের একক ভেক্টরের দিক হবে সেই ভেক্টরের দিকে, অর্থাৎ এ ভেক্টরের দিক যেদিকে, এ ভেক্টরের দিক যদি ডান দিকে হয়, এ ক্যাপের দিকও ডান দিকেই হবে। এ ভেক্টরের দিক যদি বাম দিকে হয়, এর যে একক ভেক্টর সেটার দিকও বাম দিকেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একক ভেক্টর জানার পরে আরো বেশ কিছু ভেক্টর সম্পর্কে জানবো।
আমার প্রথম যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সঠিক ভেক্টর। কখন একটা ভেক্টরকে আমরা সঠিক ভেক্টর বলতে পারবো? যদি কোনো ভেক্টর যার মান শূন্য নয়, ম্যাগনিটিউড শূন্য নয়, এখানে আমরা মান বুঝাইতে একটু আগে বলেছি যে মডুলাস সাইনের ভিতরে সেই ভেক্টর সাইনটাকে আমরা দিলে সেটা হচ্ছে মান বোঝায়। তাহলে মান যখন শূন্য নয়, শূন্য ব্যতীত অন্য যে কোনো কিছু হতে পারে, তখন সেই ভেক্টরকে আমরা বলবো সঠিক ভেক্টর। এরপর আমরা জানবো নাল বা শূন্য ভেক্টর সম্পর্কে। তাহলে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, বা এটাকে আরো বলা হয় এমটি ভেক্টর বা ভয়েড ভেক্টর, এই ভেক্টর গুলো আমরা কিভাবে প্রকাশ করবো? যখন কোন একটা ভেক্টরের মান ম্যাগনিটিউড শূন্য হবে, দিক নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ সেই ভেক্টরটা কোন দিকে সেটা থাকবে না, পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা বুঝলে বুঝতে পারবা যে কেন দিক নির্দিষ্ট থাকে না। কারণ হচ্ছে এর পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই। কোন একটা ভেক্টর তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এক, অর্থাৎ সে একটা জাস্ট বিন্দুর মতো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট দিক থাকা সম্ভব নয় এবং তার মানও থাকা সম্ভব নয়। তখন আমরা সেই ভেক্টরটাকে বলবো নাল বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে অনেক সময় হচ্ছে জিরো তার উপর হেড দ্বারা বা জিরো একটু মোটা করে লিখেও প্রকাশ করা হয়। এরপর সমান ভেক্টর। সমান ভেক্টর বুঝতে হলে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ছিল একটা ভেক্টরে, এখন আমরা দুটো ভেক্টর নিয়ে কথা বলবো। যদি একটা ভেক্টর পি হয় এবং একটা ভেক্টর কিউ, সেই পি আর কিউ এর মান এবং দিক যদি একই থাকে, ধরো এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ, এদের মান ও দিক আমি সমান করে আঁকার চেষ্টা করেছি। দেখো এদের মান এবং দিক যদি সিমিলার থাকে, একই থাকে, তখন সেটাকে আমরা বলতে পারবো সমান ভেক্টর। এবং সমান ভেক্টরের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ভেক্টর দুটো যে একদম পাশাপাশি হতে হবে তা কিন্তু নয়। একটা ভেক্টর এখানে হতে পারে, এখানে এই পি ভেক্টরটা থাকতে পারে, এখানে এই কিউ ভেক্টরটা থাকতে পারে, কিন্তু তাদের মান এবং দিক যদি সমান হয়, অর্থাৎ একই হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। বা একই সরল রেখাও তারা অবস্থান করতে পারে, সেক্ষেত্রেও তাদের দিক মান এবং দিক যদি সিমিলার হয়, আমরা তাদেরকে সমান ভেক্টর বলতে পারবো। এরপর আমরা আসি বিপরীত ভেক্টর। তাহলে সমান ভেক্টর যেহেতু আমরা পড়ে ফেলেছি, আমরা সিম্পলি বুঝতে পারছি বিপরীত ভেক্টরে কি হবে। সেখানে মান সমান থাকবে কিন্তু দিক হবে সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ বিপরীত হতে হবে, এই কথাটা মনে রাখবা যে এটা যদি পি ভেক্টর হয়, তাহলে কিউ ভেক্টরকে হতে হবে তার সম্পূর্ণ বিপরীত দিকে। দিক অন্য কিছু হলেও হবে না, ধরো এরকম আছে তাহলে কিন্তু সেটা বিপরীত ভেক্টর হবে না। কিন্তু কোন দুইটা ভেক্টরের তাদের মান সমান হতে হবে, এই ক্ষেত্রে কিন্তু মান সমানের ক্রাইটেরিয়া যেটা সেটা থাকছেই, মান সমান হতে হবে এবং তাদের দিক হতে হবে বিপরীত। এই ক্ষেত্রেও তারা হচ্ছে এই একই সরলরেখায় অবস্থান করতে পারে বা দূরে অবস্থান করতে পারে, কিন্তু শর্ত দুটো: এক, তাদের মান সমান থাকতে হবে; দুই, তাদেরকে দিক পরস্পর বিপরীত হতে হবে। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো অবস্থান ভেক্টর সম্পর্কে। অবস্থান ভেক্টরটা কি? একটা 2D স্পেস কিংবা 3D স্পেস, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিংবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, ধরো এই একটা বিন্দু ও রয়েছে আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য ও থেকে যদি আমরা একটা ভেক্টর নির্দেশ করি, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। তাহলে কি বললাম? কোন 2D অর্থাৎ দ্বিমাত্রিক কিংবা 3D অর্থাৎ ত্রিমাত্রিক স্পেসে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য সেই দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকে আমরা যদি একটা ভেক্টর নির্দেশ করি সেই বিন্দু পর্যন্ত, তাহলে সেই ভেক্টরটাকে বলা হবে অবস্থান ভেক্টর। এখন 2D স্পেসে এই ভেক্টরের উপাংশগুলো বা অংশগুলো কেমন হয় সেটা আমরা একটু দেখে নেই। এখানে দেখো 2D স্পেস আমরা একটা ভেক্টর, আমরা একটা বিন্দু নিয়েছি পি এবং ও থেকে পি পর্যন্ত আমরা একটা ভেক্টর টেনেছি। এখন এই ভেক্টরটার আমরা এই পাশে এই ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরালে একটা ডট 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 দিয়ে বুঝিয়েছি যে এই অংশটুকু হচ্ছে এর হাইট এবং এটা দ্বারা বুঝিয়েছি এটুকু হচ্ছে বেস অর্থাৎ ভিত্তি। আর এখানে দেখো একটা আমরা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি, যার এটাকে আমরা বেস এবং এটাকে আমরা হাইট বলতে পারবো। তাহলে দেখো এই হাইটটুকু এটা কিসের অংশ? এটা হচ্ছে ওয়াই এর সাথে সমান্তরাল যেহেতু, এবং আমরা বলেছি ওয়াই অক্ষের দিকে যদি কোনো ভেক্টর থাকে সেটাকে আমরা জে ক্যাপ, স্মল জে ক্যাপ দ্বারা প্রকাশ করব। তাহলে এটাও এই অংশটুকু হবে কি? এই অংশটুকুর মান হবে এই স্মল জে ক্যাপের মান। এবং একইভাবে এই অংশটুকু এর তো হচ্ছে যে উলম্ব আনুভূমিক অংশ, যেটা আনুভূমিক অংশ প্রকাশের জন্য আমরা বলছি যে এক্স অক্ষের দিকে যদি কোনো ভেক্টর থাকে তাকে আমরা প্রকাশ করব আই ক্যাপ দিয়ে বা আই হেড দিয়ে। তাহলে দেখো এখানে আমরা এর আনুভূমিক অংশের জন্য এখানে এক্স অক্ষের সাপেক্ষে ডট 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 চিহ্ন এঁকেছি।
তাহলে এই অংশটুকু হবে আই একক ভেক্টর। অর্থাৎ এই পি ভেক্টরটাকে আমরা দুটো ভেক্টরে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে আই ভেক্টর, একটা হচ্ছে জে ভেক্টর। তাহলে হচ্ছে আমরা পুরোপুরি এই প্রথমে হচ্ছে ধরো আমরা এক্স অক্ষের দিকে এতটুকু গেলাম আই অংশ, এরপর ধরো আমরা উপরের দিকে এই জে অংশ গেলাম, তাহলে কিন্তু আমরা এই বিন্দুটাকে পাবো। একইভাবে থ্রিডি স্পেস বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা বিন্দু পি হয় এবং আমার এই মূল বিন্দু যদি ও হয়, তাহলে দেখো এখানে কি হবে। এখানে হচ্ছে আমরা ফার্স্টে একইভাবে আমরা একটু অক্ষরগুলোকে চেঞ্জ করে নিয়েছি এক্স ওয়াই জেড আমাদের সুবিধার জন্য, বাট তোমরা চাইলে এইভাবে অর্থাৎ এক্স ওয়াই জেড এইভাবে কল্পনা করতে পারো। আচ্ছা, তো কি হয়েছে এখানে হচ্ছে আমরা ফার্স্টে এই দেখো জেড অক্ষের সমান্তরালে এই ও ওয়াই এর উপর আমরা একটা লম্ব রেখা টেনেছি। তাহলে এই অংশটুকু যেটা, সেটা যেহেতু জেড অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের কে একক ভেক্টর, কে ভেক্টরের অংশ। এবং এই উপরের যে অংশটুকু সেটা হচ্ছে ও ওয়াই এর সমান্তরাল অর্থাৎ জে ভেক্টরের অংশ। এবং দেখো এটাকে আমরা নিচের দিকে বর্ধিত করেছি, বর্ধিত করে এই নিচের দিকে যে অংশটুকু আমরা পেয়েছি এটা হচ্ছে আই ভেক্টরের অংশ। এখন দেখো এই ভেক্টরটাকে আমরা কিভাবে একটু চিন্তা করতে পারি, আরো বেশি একটু রিয়ালাইজ করতে পারি। ফার্স্টে তুমি এক্স অক্ষের দিকে ধরো 5 একক পর্যন্ত আসলো 5 ইউনিট, এরপর তুমি ওয়াই অক্ষের দিকে গেলা, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ওয়াই অক্ষের দিকে গেলা 3 একক, 3 ইউনিট ওয়াই একক। এটা কিন্তু আমাদের একটা সারফেসের উপর, একটা প্লেনের উপর, নিচে কিন্তু না। তাহলে এক্স অক্ষের দিকে 5 একক আসলা, ওয়াই অক্ষের দিকে 3 একক গেলা, এরপর তুমি উপরের দিকে গেলা 7 ইউনিট, 7 একক। এখন দেখো তুমি যদি এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দিকে একটা ভেক্টর এঁকে দাও, তাহলে কিন্তু এই 5, এখানে 5, এই 3 এবং এই 7 টোটালটার এখানে একটা তুমি সাম হিসেবে একটা ভেক্টর অক্ষ পেয়ে যাচ্ছ। তো এই পি ভেক্টরটাও এই একই ভাবে তোমরা কল্পনা করে নিতে পারো। এটা যদি ও হয়, এটা পি, এর হচ্ছে এই যে এই পাশে হচ্ছে এক্স অক্ষের দিকে এই ভেক্টরের অংশ রয়েছে, ওয়াই অক্ষের দিকে এই ভেক্টরের অংশ রয়েছে, এবং সর্বশেষ জেড অক্ষের দিকেও এই ভেক্টরের অংশ রয়েছে। অবস্থান ভেক্টর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দুটো বিন্দুর মাঝের দূরত্ব নির্ণয়ের জন্য। সেটা কিভাবে করা হয়, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এমন থাকে যেটা হচ্ছে ও বিন্দু, এখানে একটা বিন্দু হচ্ছে পি, তাহলে ওপি ওপি একটা ভেক্টর এবং আরেকটা বিন্দু হচ্ছে কিউ, তাহলে ও কিউ আরেকটা ভেক্টর। এখন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে এই পি কিউ এই ভেক্টরটাকে আমরা কিভাবে সূচিত করব বা কিভাবে ডিফাইন করব। এখন দেখো পি কিউ কে ডিফাইন করার জন্য সিম্পলি তুমি ভাবো ভেক্টর যুগের যে বিধিটা পড়ে আসছো, ত্রিভুজ বিধি, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি, সেখানে আমরা কি পড়েছি যে কোন একটা ভেক্টর যে কোনো একটা বিন্দু থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে গেল, এটা হচ্ছে তার পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। সেই শীর্ষবিন্দু থেকে যদি আরো একটা ভেক্টর সূচিত হয়, তাহলে তাদেরকে আমরা এইভাবে লিখতে পারি না, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে সেই প্রথম যে ভেক্টর ছিল সেটা পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা রয়েছে, তাহলে ও কিউ ভেক্টর। এখন দেখো এখান থেকে আমরা কিন্তু সহজেই পি কিউটাকে নির্ণয় করে ফেলতে পারি। পি কিউ ভেক্টর ইকুয়ালস টু তাহলে কি হবে, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। আই হোপ এটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু ভেক্টর নিয়ে জানবো। প্রথমে হচ্ছে আমরা জানবো সদৃশ ভেক্টর নিয়ে। এর আগে আমরা সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর জেনেছি, সেখানে শর্ত ছিল মান সমান, সমান ভেক্টরের ক্ষেত্রে মান সমান এবং দিক একই। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে শর্ত ছিল মান সমান দিক বিপরীত। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে মান সমান না হলেও চলবে, মান সমান অথবা অসমান যে কোনোটাই হতে পারবে, কিন্তু দিক একই হতে হবে, দিক একই। অর্থাৎ দুটো ভেক্টর তাদের মান সমান না কিন্তু তাদের দিক একই হতে হবে, সেক্ষেত্রে সেই ভেক্টর দুটোকে আমরা বলতে পারবো, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর যদি হয়, তাদের মান সমান না কিন্তু দিক একই, যদি সেরকম হয় তাহলে আমরা তাদেরকে বলতে পারবো সদৃশ ভেক্টর। এরপর হচ্ছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রে দিক আমাদের কোনো কনসার্ন না। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে আমাদের প্রধান কনসার্ন ছিল দিক, কারণ মান যেমনই হোক সেটা আমাদের কনসার্ন ছিল না। কিন্তু বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রে আমাদের প্রধান কনসার্ন হচ্ছে মানকে নিয়ে হবে এবং দিকের কোনো কনসার্ন থাকবে না। তাহলে কি হবে, যদি একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মানের সাথে বিপ্রতীপ হয়, এখন বিপ্রতীপটাকে আমরা মানে কিভাবে প্রকাশ করি, ওয়ান ইনভার্স সেই ভ্যালুটা যদি হয়, তখন আমরা সেই ভেক্টরকে বলি বিপ্রতীপ ভেক্টর। তাহলে বিপ্রতীপ ভেক্টর কি, দুটো ভেক্টর তাদের মান যদি একে অপরের বিপ্রতীপ হয়, তখন আমরা তাদেরকে বলি বিপ্রতীপ ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টরটা কি, যদি
দুই বা ততোধিক ভেক্টর একই প্লেনে, একই সমতলে অবস্থান করে। এটা একটা সারফেস, এটা একটা প্লেন। এই সারফেসের ভিতরে একাধিক ভেক্টর অবস্থান করছে, একাধিক ভেক্টর অবস্থান করছে। তাহলে এই প্রত্যেকটা ভেক্টরকে একে অপরের সমতলীয় ভেক্টর বলা হবে, কারণ তারা একই তল, একই সারফেস, একই প্লেনে অবস্থান করছে। এরপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরটা কি? যদি কোনো ভেক্টর এমন হয় যে তার পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে, তার পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে, যেমন এই ভেক্টর ওপি এর ক্ষেত্রে ফর ভেক্টর ওপি এর পাদবিন্দু কোথায়? এর পাদবিন্দু 0,0, এটা কিন্তু নির্দিষ্ট করা। যদি এরকম নির্দিষ্ট করা থাকে তখন সেই ভেক্টরকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এরপর রয়েছে পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। এই দুটো ভেক্টর বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে রোটেশনাল যে ফোর্স রয়েছে, ঘূর্ণন বেগ বা কৌণিক বেগ, সেটা সম্পর্কে। কোন একটা বস্তু, ধরো সাইকেলের চাকা, একটা সাইকেলের চাকা, সেটা কি করছে? রোটেট করতেছে বা ঘুরতেছে। সে কিন্তু ঘুরতেছে, তার রোটেশনটা এইরকম। এই চাক্রিক গতি বা ঘূর্ণন গতির জন্য আমাদের পোলার ভেক্টর আসছে এবং অ্যাক্সিয়াল ভেক্টর আসছে। যে সকল ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ যাদের যে ভেক্টর গুলো এই যে রোটেশন হচ্ছে, এই রোটেশনাল ফোর্স বা রোটেশনের সাথে যুক্ত নয়, যারা সরল রেখায় কাজ করা ভেক্টর গুলো, সেগুলোকে বলা হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর উদাহরণ তাহলে কি কি? যেগুলো হচ্ছে আমাদের এই যে সরল রোডে চলছে, যেমন ধরো হচ্ছে কোন একটা বস্তুকে, একটা বস্তু এটা আমরা ধাক্কা দিচ্ছি, সে কিন্তু রোটেট করছে না, সে হচ্ছে তার জায়গা পরিবর্তন করছে বা তার সরণ হচ্ছে। সেই রকম ক্ষেত্রে তখন হচ্ছে তাকে বলা হবে পোলার ভেক্টর। তাহলে পোলার ভেক্টর গুলো বল, সরণ, ভরবেগ। আবার দেখো অক্ষীয় বা অ্যাক্সিয়াল ভেক্টর তাহলে কি হবে? যে ভেক্টর গুলো বস্তুর এই যে রোটেশন হচ্ছে, রোটেট করছে, কৌণিক কৌণিক সরণ হচ্ছে তার, এটার সাথে যুক্ত, তাদেরকে বলা হবে অক্ষীয় বা অ্যাক্সিয়াল ভেক্টর। অক্ষীয় বা অ্যাক্সিয়াল ভেক্টর তাহলে কি হবে? টর্ক, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ। তোমরা হয়তো জানো এই যে আমাদের টর্ক রয়েছে, টর্ক এবং বল, এই দুটোর ভিতরে পার্থক্য কি জানো? বল হচ্ছে এই সরল ভেক্টর বা পোলার ভেক্টরের উদাহরণ, এবং টর্ক হচ্ছে অক্ষীয় বা অ্যাক্সিয়াল ভেক্টরের উদাহরণ। কারণ আমরা টর্ককে প্রকাশ করি টাউ দ্বারা, সেটা একটা ভেক্টর। টাউ ইকুয়ালস টু আমরা লিখি হচ্ছে আর ক্রস এফ। এই আরটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধটা কি? এই যে একটা সাইকেল সে ঘুরতেছে, তার রিম গুলো কিন্তু ঘুরতেছে, এই চাকার টায়ার যেটা সেটা ঘুরতেছে কিসের সাপেক্ষে? এই যে একটা বিন্দু মাঝে থাকে সেটার সাপেক্ষে। তাহলে এই যে যতটুকু দূরত্বে এই বিন্দু থেকে সাইকেলের টায়ারটার দূরত্ব যতটুকু, এটাকে বলা হয় রেডিয়াস। আর এটাকে আমরা ভেক্টরের মাধ্যমে যখন প্রকাশ করব তখন সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। তাহলে এই রেডিয়াস ভেক্টর এবং বল, যে বলের কারণে ঘুরছে, এই দুটো ক্রস গুণফল হচ্ছে টাউ। আর বলটা হচ্ছে সিম্পলি সেটা এফ ইকুয়ালস টু আমরা এম এ দ্বারা লিখি, অর্থাৎ ভর এবং যে ত্বরণ তার স্কেলার গুণফল। কারণ এখানে হচ্ছে এম তো স্কেলার রাশি, এ হচ্ছে যদিও এ হচ্ছে অ্যাক্সিলারেশন যেটা ভেক্টর রাশি, বাট আমরা বলেছি যে একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশির যে গুণফল সেটাকে হচ্ছে আমরা তার মান হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ এখানে দেখো এম ডট এ ভেক্টর ইকুয়ালস হচ্ছে এফ ভেক্টর। তাহলে এফ আর টাও মনে রাখবা, সরল রেখায় চালিত বা সরল পথে চলা কোনো বস্তুর ক্ষেত্রে আমরা বলকে প্রকাশ করি হচ্ছে এফ বা ফোর্স দ্বারা। আর সেই একই বস্তু যদি হচ্ছে রোটেট করে বা কৌণিক পথে চলে, তখন সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে টর্ক দ্বারা।